এবার দেশের 18 কোটি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা আমার, আপনারা সারাদিনে দেখা যাচ্ছে 24 ঘন্টায় 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পান, কোন এলাকায় সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ পান, বাকি 16 ঘন্টা আপনাদের অন্ধকারের মধ্যে থাকতে হয়। আর এই 6-7 ঘন্টা বিদ্যুৎ পাওয়ার পরে আমরা দেখতে পাই মাস শেষ হতেই যাদের পুরাতন মিটার তাদের বিদ্যুৎ বিল 3000, 4000, 5000 করে চলে আসে। আর যাদের ডিজিটাল মিটার ওরা তো এখন নিরুপায়। আপনারা যাদেরকে পুরানা মিটার গুলো আছে কোনোভাবেই ডিজিটাল মিটার লাগাতে দিবেন না। যদি লাগাতে আসে উত্তম মাধ্যম দিয়ে এলাকা ছাড়া করে দিবেন। আর বিদ্যুৎ বিল লিখতে যদি আসে উত্তম মাধ্যম দিয়ে দেবেন, তাকে কারেন্টের খাম্বার সাথে বেঁধে রাখবেন। বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসলে কারেন্টের খাম্বার সাথে বেঁধে দিবেন। আপনার এলাকায় বিদ্যুতের কোনো কর্মকর্তা কর্মচারীকে ঢুকতে দিবেন না। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবেন, তোমরা মানুষ, আমরা তোমাদের ভালোবাসি। আমরা জানি এই ফ্যাসিস্ট সরকারের কর্তৃক তোমরা তাদের কাছে জিম্মি হয়ে আছো। বিদ্যুৎ তোমাদের দেওয়ার নিয়ম নাই, যদি কিন্তু তোমরা একটি সমিতি পরিচালনা করো। কিন্তু আমি তো এত সব দেখবো না। আমি গ্রাহক, আমি জিনিস পাবো, ভোগ করব, তোমাকে পয়সা দেব। কিন্তু জিনিস পাবো না, তোমাকে পয়সা দেব, এই রকমের চুদুর বুদুর মিলাদ শরীফ দেশের জনগণের সাথে চলবে না। তাই আপনারা ওদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেবেন। যতদিন পর্যন্ত এই দেশে বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসা, অন্ন, বস্ত্র এইগুলো আপনাদের অন্তত পক্ষে ন্যূনতম 70% নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত ওই সরকারের মধ্যে থাকা যাদের মাধ্যমে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ কোটি টাকা এরই মধ্যে হাতিয়ে নিয়েছে এই বিদ্যুৎ মন্ত্রী টুকু এবং ফ্যাসিস্ট তারেক রং, গ্যাসের দাম অতিরিক্ত বৃদ্ধি করেও গ্যাস পাওয়া যাচ্ছে না, সিন্ডিকেট তৈরি করে এবং প্রাকৃতিকভাবে নিজেরা ইচ্ছাকৃতভাবে গ্যাসের সংকট বাড়িয়ে দিয়ে সেই গ্যাসের মূল্য বৃদ্ধি করে দিয়ে এর থেকে হাজার হাজার কোটি টাকা এরই মধ্যে ওরা বিদেশে পাচার করে নিয়েছে। আমি এর আগেও বলেছিলাম, আগামী দেখবেন এই আগামী যতগুলো মাস এই ফ্যাসিস্ট তারেক সরকার থাকবে, প্রত্যেক মাসে ওরা নতুন করে গ্যাস এবং বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতেই থাকবে। দেশের মানুষ আজকে চরম বিপর্যস্ত অবস্থায়। ডিলার আছে, সার নাই, কারেন্টের খাম্বা আছে, কারেন্ট নাই, তেলের পাম্প আছে, তেল নাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যখন আকাশ ছোঁয়া, ঠিক এমন সময় ফ্যাসিস্ট তারেক জনগণের সামনে ওর গৃহপালিত মিডিয়ার মাধ্যমে একটা জিনিস প্রচার করে নিয়ে আসেন যে দেশের 55% অধিক জনগণ নাকি ওর অপকর্মের সাথে যুক্ত এবং তাকে সমর্থন করে। এটা 55% দেশের জনগণকে সমর্থন করে না। দেশের চাঁদাবাজ, দেশের দুর্নীতিবাজ, চোর আর ওর দলের মব সন্ত্রাসীরাই মূলত যে 50%রা ওকে সমর্থন করতেছে। কারণ তাদেরকে বিগত 6 মাসের ব্যবধানে এই দেশের 1800-এর অধিক নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে এই ফ্যাসিস্ট তারেক। তারা বিভিন্ন সময় মব সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে খুন হয়েছে, কিন্তু একজন খুনিকেও এই ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করতে পারে নাই। অন্যদিকে আপনারা দেখেছেন যখন কারা মহাপরিদর্শক মিডিয়ার সামনে এসে সত্যকে প্রকাশ করে দিলেন যে ডেভিল ইনুস সরকারের সময় কারাগারে বন্দী থাকা 166 জন শীর্ষ জঙ্গি কারা থেকে পালিয়ে গিয়েছিল, তাদের নথিটা পর্যন্ত এখন তারা খুঁজে পাচ্ছে না, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় সেই সকল জঙ্গিরা? যখন তিনি সেই গোপন কথা ফাঁস করলেন, তাকে সাথে সাথেই কারা অধিদপ্তর থেকে বের করে দিয়ে সেনাবাহিনীতে পাঠিয়ে দেওয়া হলো। আপনারা দেশের জনগণ, আপনারা যদি ফুঁসে না ওঠেন তাহলে কিন্তু এই ফ্যাসিস্ট তারেক এবং এই জামাতি জোট সরকার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। এরই মধ্যে চায়না সহ একাধিক বিদেশিরা তারা বলে দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাস তথা শেখের বেটি যতদিন পর্যন্ত দেশে প্রবেশ না করছেন, যতদিন পর্যন্ত তার প্রত্যাবর্তন না হচ্ছে, ততদিন পর্যন্ত তারা এই দেশে এক কানা করে পয়সাও বিনিয়োগ করবে না। মনে রাখবেন, এরই মধ্যে অনেক সাধারণ শ্রমিক এবং আপনারা দিনমজুর সিএনজি চালকেরা বলেছেন কতদিন এই সমস্যা থেকে উত্তোলিত হবে তাও তো একটা বলতে হবে। তাও তো সরকারের পক্ষ থেকে বলতেছে না। সরকার কিন্তু বলেছে আগামী 2 বছরের মধ্যে এই সমস্যা সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2 বছর পরে গিয়ে হয়তোবা এই সমস্যার সম্ভাবনা হবে, তাও আবার হয়তোবা। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন, 2 বছর এই নরকের মধ্যে নরকীয় জীবন উপভোগ করবেন, নাকি আগামী কয়েক মাসের মধ্যে তারেক এবং এই জামাতি জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। দেশে যখন নিত্য প্রয়োজনীয় সংকট আকাশচুম্বী,
মানুষের জীবন যখন নাজেহাল অবস্থা, তখন কিন্তু এই সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ওই যে বাউলা চুলের জাহিদ, তিনিও মিডিয়ার সামনে এসে বলতেছেন আজকের এই সংকট এর জন্য এই সরকারের ন্যূনতম দায়ী না, এর জন্য সম্পূর্ণ দায়ী নাকি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার যদি দায়ী থাকে, আওয়ামী লীগ সরকারের সময় যদি এত সংকট থাকে, তাহলে আপনারা জনগণ, আপনারা সাক্ষী, আওয়ামী লীগ সরকারের সময় কি পরিমাণ বিদ্যুৎ পেয়েছেন, তখন কি পরিমাণ গ্যাস পেয়েছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কি পরিমাণ ছিল, এর সাক্ষী একমাত্র আপনারা। মনে রাখবেন, এই কথার মাধ্যমে মূলত দেশের জনগণের এই হাহাকার অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটা মারা হয়েছে। এই সরকার এই সংকট মোকাবেলা এবং কি করে মোকাবেলা করে অন্তত পক্ষে দেশের জনগণের মধ্যে একটু হইলেও স্বস্তি ফিরিয়ে আনা যায়, তার কোনো প্রচেষ্টা কিন্তু নাই। বরঞ্চ তারা কাটা খায় নুনের সিটারে নেয়, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে এবং আপনাদের বিদ্যুৎ সার্ভিস 2 থেকে 3 ঘন্টা দিয়ে অত্যাধিক তা থেকে বিল কেটে নিয়ে সেই সাদাবাজি, ডিজিটাল সাদাবাজির মাধ্যমে সেই টাকা বিদেশে পাচারের প্রতিযোগিতায় নেমেছে। সুতরাং যে কোনো মূল্যেই হোক না কেন, নিজে বাঁচতে, পরিবার বাঁচাতে, দেশ বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট জামাতি জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদের এক এবং অভিন্ন হতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। 2023 সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে এবং দ্বিতীয় নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নাল ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। 10টি দেশের মধ্যে তিনি 8টি দেশের ভোট পেয়েছিলেন এবং সেই থেকে তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে তার দায়িত্ব পালন করছিলেন। কিন্তু 2024 সালের আগস্টে বাংলাদেশে রেজিম চেঞ্জ এবং ডক্টর ইউনূস যখন জোরপূর্বক ক্ষমতা দখল করলেন, তখন তিনি ব্যক্তিগত প্রতিহিংসাকে বাস্তবায়িত করবার জন্য শুধুমাত্র যে শেখ হাসিনার উপরেই চড়াও হলেন তা না, তিনি তার ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন যতদূর তার কাছাকাছি আছে সবার উপরেই তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন। তারই এক পর্যায়ে দেখলাম যে তারা কিছু দুর্নীতির কল্পিত অভিযোগ এনেছে এবং WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তারা চিঠি লিখেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মহাপরিচালক তিনি সায়মা ওয়াজেদকে অনির্ধারিত কালের জন্য ছুটিতে পাঠালেন। এখন কাউকে বা যে কোনো অভিযোগের কারণে ছুটিতে পাঠানো হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিতে আছে, কিন্তু আজ অবধি তার বিরুদ্ধে কোনো নিরপেক্ষ তদন্ত করা হয়নি। সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য কিনা সেজন্য তদন্তে প্রমাণ হতে হবে। কিন্তু সায়মা ওয়াজেদের পক্ষ থেকে অনেকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে, তাকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি কোনো উত্তর তিনি পাননি। বরং সায়মা ওয়াজেদ পুতুলের এই পদে পুতুলকে ছুটিতে পাঠিয়ে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে একটি পদে কেন দুজনকে বেতন দেওয়া হবে এবং 60টি দেশ এখন প্রশ্ন তুলেছে যে কেন সায়মা ওয়াজেদ পুতুল একজন নির্বাচিত আঞ্চলিক পরিচালক, তাকে কেন উইদাউট এনি ভ্যালিড রিজন, কোনো তদন্ত নাই, কিচ্ছু নাই, তাকে স্রেফ ছুটিতে রাখা হয়েছে। তো এখন এই প্রতিবাদের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু নড়ে চড়ে বসেছে। সায়মা ওয়াজেদকে যখন তার দায়িত্ব থেকে ছুটিতে পাঠানো হয়, তখন WHO যে এই সাউথ ইস্ট এশিয়ার যে ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু সায়মা ওয়াজেদের নাম, ছবি সরিয়ে ফেলা হয়। রিসেন্টলি সায়মা ওয়াজেদের নাম এবং ছবি কিন্তু ওয়েবসাইটে আবার আপ করা হয়েছে। এর দ্বারাই বোঝা যায় যে WHO কিরকম চাপের মুখে আছে। এখন অনেকেই বলছেন যে সায়মা ওয়াজেদের উচিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে ট্রাইব্যুনাল আছে সেখানে মামলা করা, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে চাকরি বিধি আছে বা আন্তর্জাতিক এসব সংগঠনে যারা কাজ করে তাদের জন্য যে চাকরি বিধি, তাতে কিন্তু এই ধরনের যে পুতুলকে যেভাবে অনির্ধারিত ছুটিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই সুযোগগুলো কিন্তু এভাবে নেই, কোনো তদন্ত নেই, কিছু নাই। এবং এটা নিঃসন্দেহে আন্তর্জাতিক যে চাকরি বিধি বা WHO যে সার্ভিস রুল, সবকিছুর বিপক্ষে এটা গেছে।
এবং এটা যদি কোর্টে যায় তাহলে নিশ্চিত করে বলা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিপদে পড়বে। এটাও বলা হচ্ছে যে কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির কারণে এসব আন্তর্জাতিক পদগুলো তো এভাবে এফেক্টেড হতে পারে না, তাহলে তো ঠিকমতো কাজই করা যাবে না। একটা দেশের সরকার পরিবর্তন হলো, আর যেহেতু এটা একটা ইলেক্টেড পোস্ট, একদম 2024 থেকে 2029-এর শুরুর দিক পর্যন্ত সাইমা ওয়াজেদের এই পদে থাকার কথা। এখন ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান এরকম 7টি দেশ এই ব্যাপারে সোচ্চার রয়েছে। এখন দেখা যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এই অন্যায়ের সংশোধন করেন কিনা, কিংবা সাইমা ওয়াজেদ তিনি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ট্রাইব্যুনালে যান কিনা। অনেকেই তাকে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। আজকে ভয়াল 21শে অগস্ট। আমার মনে পড়ে যে 2004 সালের 21শে অগস্ট, তখন আমি ক্যানবেরায় আমার পিএইচডি শেষ বছর, হঠাৎ ঢাকা থেকে আমার প্রাক্তন সহকর্মী তানভীর ফোন করে বললেন, মিল্টন ভাই এরকম আওয়ামী লীগ অফিসের সামনে বোমা হামলা হয়েছে। তখনও শিওর না এটা গ্রেনেড নাকি। শেখ হাসিনা বেঁচে আছেন কিনা এই ব্যাপারটা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তা আমাদের তখন বেশ রাত, ভয়াবহ এই সংবাদ। তো এখন তো আজকে আমরা জানি মুফতি হান্নান তিনি স্বীকারোক্তি দিয়ে গেছেন, হাওয়া ভবনে বঙ্গবন্ধুর অন্যতম খুনি মেজর নূর, তারেক রহমান, বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, জামাতের নেতা আলী আহসান মুজাহিদ, এরকম কয়েকজন মিলে একদম পরিকল্পিতভাবে এই 2004 সালের 21শে অগস্ট এই গ্রেনেড হামলাটা করা হয়েছিল। গ্রেনেড এসেছিল পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি আরজেস গ্রেনেড। এটি এনেছিলেন মাওলানা তাজউদ্দিন। এবং সেই দিন আওয়ামী লীগের জনসভার জন্য আর কোথাও অনুমতি দেওয়া হয় নাই, কোনো স্টেজ বানাতে দেয় নাই। সো ট্রাকের উপরে একটা অস্থায়ী স্টেজ বানিয়ে সেখানে যখন শেখ হাসিনা বক্তৃতা শেষ করেছেন তখনই উপর্যুপরি গ্রেনেড হামলা হয় এবং 13টা গ্রেনেড চার্জ করা হয়েছিল, যার মধ্যে 10টি বিস্ফোরিত হয়েছিল, 3টি বিস্ফোরিত হয়নি। কিন্তু সেই 3টিকেও পরে আলামত হিসেবে সংরক্ষণ না করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই হামলার মূল উদ্দেশ্যই ছিল যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্মূল করে দেওয়া, যাতে আওয়ামী লীগ আর রাজনীতিতে সোজা হয়ে দাঁড়াতে না পারে। শেখ হাসিনার উপরে কমপক্ষে 20 বার হামলা করা হয়েছে তাকে হত্যা করার জন্য। তবে তার মধ্যে ভয়াবহ যেগুলো ছিল, 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামে, 2004 সালের 21শে অগস্ট ভয়াবহ, এবং এখন যোগ হয়েছে 2024-এর 5ই অগস্ট। ওই দিন তো তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে এখন শোনা যাচ্ছে। সেখানে আওয়ামী লীগের নেত্রী আইবি রহমানও আহত হয়েছিলেন এবং তিনি 58 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো সেই গ্রেনেড হত্যাকাণ্ডের বিচার কিন্তু নিম্ন আদালতে হয়েছিল। সেদিন 24 জন মারা গিয়েছিল সেই ঘটনায়, গ্রেনেড হামলায়। তারপরে সেখানে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে। কিন্তু আজকে তারা কোনো রকমের আইনি প্রক্রিয়াকে তোয়াক্কা না করে সম্পূর্ণ মুক্তি পেয়ে গেছে, এবং এই মুক্তি দিয়েছে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এই গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিন্তু আজকে তারা স্বাধীন এবং কেউ প্রধানমন্ত্রী, কেউ এমপি। এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। গতকাল আমি শো করিনি, এমনিতেই খুব মন খারাপ ছিল দীপুমণি আপার হাজব্যান্ডের মৃত্যু নিয়ে। আজ সকালে একদম ভোরে আমাদের এক বড় ভাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার খায়রুল ইসলাম, তিনি মারা গেছেন। এই মৃত্যুগুলো আমাকে খুব বিষণ্ণ করে রাখছে। আজকে এই রেকর্ডিং এর আগে ব্রিসবেনে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আলাউদ্দিন ভাই ছিলেন, তার স্মরণ সভা হলো। সব মিলিয়ে একদিকে বিষণ্ণ, এবং গতকাল আমি শোটি করতে পারিনি, অনেকেই জানতে চেয়েছেন কি হয়েছে। আর আজকে তো সেই 21শে অগস্ট, যারা মারা গেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের
আল্লাহ বেহেশত নসিব করুক, এবং 21শে অগাস্ট যারা ঘটিয়েছিল তাদের আজ না হোক কাল নিশ্চয়ই বিচার হবে। আর বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।